বন্ধু নমস্কার। যতন খুলুম খান। কোনো ব্যক্তি কি যে কোনো পরিচয়পত্র নিয়ে স্ট্রং রুমে ঢুকতে পারে ইভিএম মেশিন আছে কিনা দেখার জন্য, বা ইভিএম মেশিন পরীক্ষা করার জন্য, বা কোনো রকম নজরদারি করার জন্য, বা পাহারা দেওয়ার জন্য? কোনো রাজনৈতিক দলের কর্মী স্ট্রং রুমে কি ঢুকতে পারে? যদি যে কেউ স্ট্রং রুমে ঢুকতে পারে, তাহলে কি আর স্ট্রং রুমকে স্ট্রং রুম বলা উচিত, না এটাকে উইক রুম বলা উচিত? যে রুমটাকে এই কারণে শক্তিশালী বলা হয় যে এই রুমে এক তো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস রাখা হচ্ছে, আর একটা হলো এই রুমের যে পাহারা ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিশ্ছিদ্র থাকবে। মানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে তো একটা ফুটো ছিল, এইখানে স্ট্রং রুমে কিন্তু একটা ফুটো থাকবে না। এই ফুটোটা এই দেখা ফুটোর মতন না, মানে তার নিরাপত্তাতে কোনো গাফিলতি থাকবে না। এবং এখানে কেউ ঢুকে গিয়ে মানুষের যে রায়, জনমত, যেটা এই ইভিএম মেশিনে বন্দী রয়েছে, যেটা গণতন্ত্রের একটা বিরাট বড় সম্পদ, এই রায় যখন প্রকাশিত হবে তখন ঠিক হবে যে কে সরকার বানানোর দায়িত্ব পাচ্ছে। অর্থাৎ জনগণ কাকে অধিকার দিয়েছে আগামী 5 বছর ওই প্রতিষ্ঠান পরিচালনা করার এবং জনগণের জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়ার, জনগণের প্রতিনিধি হিসেবে আপনার তার দায়িত্ব পালন করার। এত বড় গুরুত্বপূর্ণ যে কাজটা, এই কাজটা হবে এই ইভিএম মেশিনে। আর এই ইভিএম মেশিন যে স্ট্রং রুমে বন্দি আছে এখন, সেই স্ট্রং রুমে নাকি 2জন তিপ্রা মাথা কর্মী ঢুকে গিয়ে তারা পরীক্ষা করেছিল যে সেখানে ইভিএম মেশিন আছে কিনা। তাদেরকে নাকি আর.কে.পুর থানার পুলিশ নাকি গ্রেপ্তার করেছে, এবং এমনটা বলা হচ্ছে মিডিয়াতে যে তারা নাকি অন্য 2জন তিপ্রা মাথার এজেন্টের পরিচয়ে তারা নাকি সেখানে দেখিয়েছিল। এই কারণে ওই 2জনকেও ডাকা হয়েছে, এবং এ নিয়ে বিরাট জলঘোলা হচ্ছে, মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, এবং নানান রকমের কথা, নানান রকমের প্রশ্ন উঠে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো তারা ঢুকলো কিভাবে। ঢুকলো সেটা তো অন্যায়, ঢোকার চেষ্টা করাটাও একটা বড় প্রশ্নের জন্ম দেয় যে কেন কোনো রাজনৈতিক দলের কর্মী স্ট্রং রুমে যাবে। স্ট্রং রুমে তো কারো ঢোকার কথা না। এখন স্ট্রং রুমে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত মেশিনগুলো নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সিরিয়ালে রেখে দেওয়ার পরে সেখানে তো আপনার তখন যাবে যখন আবার নির্দিষ্টভাবে আইন অনুযায়ী ওই ইভিএম মেশিনগুলোকে কাউন্টিং হলে নিয়ে যাওয়ার জন্য অধিকারপ্রাপ্ত অধিকারীরা যাবেন। তার আগে অন্য কারো তো যাওয়ার কথা না। কোনো আধিকারিকও যদি যায় তাহলে তাকেও সব দলের নেতাদের, মানে নেতাদের বলতে প্রার্থীদেরকে, এজেন্টদেরকে জানানোর কথা যে তিনি সবাইকে জানিয়ে যাবেন, যাতে তার যাওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে, তার যে উদ্দেশ্য সেটা নিয়ে যাতে কোনো সন্দেহ তৈরি হতে না পারে। তার কারণে তিনি সবাইকে জানিয়ে যাবেন যে এই কাজের জন্য যাচ্ছি, এবং যাওয়া আসা সব কিছুরই তথ্য থাকবে, তার সঙ্গে নজরদারিও থাকবে। কিন্তু এক্ষেত্রে তো দেখা গেল যে 2জন সাধারণ মানুষ, তারা তিপ্রা মাথার সমর্থক হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, যে কোনো দলেরই সমর্থক হোক না কেন, বেসিক্যালি তারা তো ডিএম অফিসের স্টাফ না, তারা ইলেকশন কমিশনের স্টাফ না, তারা পুলিশের অফিসার না, তারা এমনকি প্রার্থীও না, বা প্রার্থীর যে ইলেকশন এজেন্ট তাও না, তারা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ কিভাবে গিয়ে ঢুকলো স্ট্রং রুমে? তাদেরকে অনুমতি কে দিল? আর এই যে স্ট্রং রুমের চতুর্দিকে যে পাহারা ব্যবস্থা, সেই পাহারা ব্যবস্থা তো অত্যন্ত কঠোর হওয়ার কথা। সেই ব্যবস্থাতে স্ট্রং রুমের দরজার অনেক দূরেই তো তাদেরকে আটকে দেওয়ার কথা। তাহলে তাদেরকে কেন সেখানে আটকানো হলো না? তাদেরকে কেন সেখানে একেবারে রুম পর্যন্ত যেতে দেওয়া হলো? এবং গ্রেপ্তার করার তো দরকারই পড়তো না যদি তাদেরকে প্রথমেই আটকে দেওয়া হতো। প্রথমে যদি তাদের জিজ্ঞেস করা হতো যে আপনারা কে, কেন এসেছেন, কি উদ্দেশ্য, সব কিছু জিজ্ঞেস করা হতো, এবং বলে দেওয়া হতো যে ভাই এর ভেতরে যাওয়া যাবে না, তোমরা ফেরত যাও, তাহলেই তো বেশ প্রবলেম সলভ হয়ে যেত। কিন্তু তাদেরকে এত দূর পর্যন্ত আসতে দেয়া হলো কেন?
এই প্রশ্নের উত্তর কি নির্বাচন কমিশন দেবে? এর উত্তর কি সাধারণ মানুষের সামনে এসে কমিশনের অধিকারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলবেন যে কেন কারা এই পর্যন্ত তাদেরকে যাওয়ার সুযোগটা করে দিল? কারণ এবারের এডিসি নির্বাচন আমি একাধিক ভিডিওতে বলেছি যে ব্যাপকভাবে প্রচারিত হয়ে গেছে। এবারের মতন এত বেশি প্রচার এডিসির আর কোনো নির্বাচন পায়নি। শুধু ত্রিপুরার ভেতরে না, ত্রিপুরার বাইরেও ত্রিপুরার এডিসি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলছে যে বিজেপি এবং তিপ্রামথা দুটো শরিক দল রাজ্য সরকারে একসাথে আছে, মন্ত্রিসভায় একসাথে আছে। এই দুটো দল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এবং একে অপরকে হারিয়ে এডিসি দখল করার কথা বলছে। এই কারণে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এবার এডিসি নিয়ে আলোচনা চলছে। মানুষ এটা জানতে চাইছে যে বিজেপি যখন সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, মানে শুধুমাত্র যে পৃথিবীর মধ্যে এটা বললে কম বলা হবে, পৃথিবীর বাইরেও এই মহাজগতের মধ্যে বিজেপি সবচেয়ে শক্তিশালী, এইরকম একটা মহাশক্তিশালী পার্টিকে চ্যালেঞ্জ দিচ্ছে তিপ্রামথার মতন একটা ছোট্ট আঞ্চলিক দল, যে দলের কোনো অস্তিত্ব নাই ত্রিপুরার বাইরে, ত্রিপুরার ভেতরে, তাও সব জায়গাতে না। এডিসি এলাকাতে তিপ্রামথার যে গুরুত্ব, যে ক্ষমতা, যে আধিপত্য রয়েছে, এডিসির বাইরেই তো তা নাই। এইরকম একটা ছোট্ট দল, যার সব মিলিয়ে এমএলএ এর সংখ্যা মাত্র 13, যার সব মিলিয়ে মন্ত্রী সংখ্যা মাত্র 1.5, 2ও বলে না কেউ, 1.5খানা বলে। কেননা একজন হলো পূর্ণ ক্ষমতা সম্পন্ন মন্ত্রী, আর একজন কোনো ক্ষমতাহীন মন্ত্রী আর কি। তো সব মিলিয়ে মানুষ বলে যে 1.5 জন মন্ত্রী আছে। তো এইরকম একটি দল বিজেপিকে প্রথমবার তো হারিয়েইছে 5 বছর আগে, 5 বছর পরে আবারও হারায় কিনা সেটাই সারা ভারতবর্ষে আলোচনার বিষয়। এই কারণে এই ভোটের ফলাফল নিয়ে সব দিকে কৌতূহল তৈরি হয়েছে। আর এই ভোটের ফলাফল ঠিক মতো জানা যাবে কিনা, অর্থাৎ মাঝখানে কোনো ঘাপলা হবে কিনা, কোনো ঘোটালা হবে কিনা, ইভিএমে কারচুপি হবে কিনা, গণনার দিন সব গণনার জন্য দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিকরা তারা তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন কিনা, ইলেকশন কমিশনের ভূমিকা নিরপেক্ষ হবে কিনা, তাছাড়া যে কাউন্টিং এজেন্টরা রয়েছে বিভিন্ন দলের, তারা গিয়ে সেখানে ঠিক মতো তাদের কাজটা করতে পারবে কিনা, অনেক প্রশ্ন মানুষের মনে। মানুষ এটাও বলছে যে যেমন ভাবে ইলেকশনের দিন অনেক পোলিং এজেন্টকে হয় ঢুকতে দেওয়া হয়নি, না হলে ধাক্কা দিয়ে বা ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছে, তেমনি কাউন্টিং এজেন্টদের সঙ্গেও এরকম হতে পারে। কারণ কাউন্টিং হলগুলো যেখানে আছে সেখানে কোনো একটা বিশেষ করে আঞ্চলিক দলগুলো সেখানে দাদাগিরি দেখাতে পারবে না। তো তার কারণে মানুষের মনের মধ্যে যখন অসংখ্য প্রশ্ন, তখন এই রকম খবর বেরিয়ে আসা এটা কোনো সাধারণ ব্যাপার তো না একেবারেই। যে একটা স্ট্রং রুমের মধ্যে একটি রাজনৈতিক দলের 2 জন কর্মী ঢুকে গেল এবং এটা পরীক্ষা করার জন্য যে স্ট্রং রুমের মধ্যে ইভিএম মেশিন আছে কিনা তারা পাহারা দেওয়ার জন্য বা নজরদারি করার জন্য গেছে, এটাকে তো সহজে হজম করা সম্ভব না। যে কোনো হজমের গুলি আপনি খান না কেন, যত কিছুই খান না কেন, আপনার তো এটা হজম হওয়ার কথা না। কারণ ইলেকশন কমিশনের স্ট্রং রুম তাহলে তো আর স্ট্রং রুম থাকলো না, তাহলে স্ট্রং রুম উইক রুম হয়ে গেল। আর ইলেকশন কমিশনের যে পুরো নজরদারি আছে, অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা আছে, এই যে দাবি, এই দাবিটাও তো তাহলে প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এই কারণে মানুষের নানান ধরনের প্রশ্নের উত্তর একমাত্র ইলেকশন কমিশন দিতে পারে। মানুষের নানান ধরনের সন্দেহ দূর করার ক্ষমতা এবং সুযোগ একমাত্র ইলেকশন কমিশনের রয়েছে। ইলেকশন কমিশনই একমাত্র প্রতিষ্ঠান যে জনসাধারণের সামনে এসে এটা জানাতে পারে যে আদতে কি হয়েছিল এবং এর সঙ্গে কোনো ইলেকশন কমিশনের আধিকারিক বা আধিকারিকরা যুক্ত রয়েছেন কিনা সেটা তারা মানুষের সামনে এসে পরিষ্কার করতে পারেন। করবেন কি ইলেকশন কমিশনের নেতারা এখন তো অনেকে নেতাই মনে করেন, ইলেকশন কমিশনের অফিসারদেরকে একটি নির্দিষ্ট দলের নেতাই মনে করেন অনেকে, ফলে মুখ দিয়ে ওইভাবেই বেরিয়ে যায় ইলেকশন কমিশনের নেতারা। তো যাই হোক, ইলেকশন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন তারা কি মানুষকে জানাবেন? এটুকু কষ্ট কি তারা করবেন? দেখা যাক জানায় কিনা, মানুষের সন্দেহ দূর করে কিনা।
ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলের যারা মেম্বার হতে চান তারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে চ্যানেলের মেম্বার হয়ে সঙ্গে থাকবেন। যত খোলঙ্খা, সবাইকে নমস্কার।